প্রত্যেকেই জানি ওয়াকফ আর বিল নেই, আইনে পরিণত হয়েছে এবং লোকসভা এবং রাজ্যসভায় ভোটাভুটির মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে বিলটি পাশ হয়ে আইনে পরিণত হয়েছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরও হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো যে এই আইনটি পাশ হওয়ার আগে বহুদিন ধরে ভাবনা চিন্তার সময় দেওয়া হয়েছিল এবং এই আইনের পক্ষে এবং বিপক্ষে যুক্তিতর্ক সমস্ত মিলিয়ে সময় দেওয়া হয়েছিল যে ইমেল করতে, এবং সেটা সবটাই আমরা প্রত্যেকেই জানি যে এটা একটা পরিকল্পনা ছিল। কারণ আমরা ভারতবর্ষে 40-50 কোটি ইমেল করলেও এই আইনের উপর ইম্প্যাক্ট পড়তো না। কারণ ভারতবর্ষে 2014 সালে বিজেপি আসার পর থেকে একের পর এক বিভিন্ন আইন সংশোধন করার চেষ্টা হয়েছে এবং সেগুলো ওরা খুব কৌশলগতভাবে বিভিন্ন বিল এনে সেগুলোকে আইনে পরিণত করেছে। তার মধ্যে অধিকাংশটাই হচ্ছে যে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে কিভাবে কোণঠাসা করা যায় তার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা। এবং আমরা অলিখিতভাবে জানি ভারতবর্ষে আমরা নাগরিক হলেও নানা ক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি, কালচার, কর্মক্ষেত্র থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বঞ্চিত। এবং ভারতবর্ষের 14% মুসলমান হলেও অর্থনীতি এবং কর্মক্ষেত্রে আমাদের বিশেষ করে সরকারি চাকরি বাকরি, সরকারি সুযোগ সুবিধা এবং বিভিন্ন ইমপ্লিমেন্টেশন কমিটি থেকে শুরু করে রাজনৈতিক পার্টিসিপেশন অত্যন্ত কম। তার ফলে আমরা ভারতবর্ষের বিভিন্ন সিদ্ধান্ত বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে বহুভাবে আমরা বঞ্চনার শিকার। এটা নিয়ে আর বলার অবকাশ রাখে না আমি যে বিষয়টি নিয়ে বলতে আসলাম, ওয়াকফ। কারণ ওয়াকফ বিল নিয়ে ভারতবর্ষের মুসলমানেরা বর্তমানে যে ভারতবর্ষ জুড়ে আন্দোলন করছে বা বিভিন্ন হুঙ্কার ছাড়ছে, তা অবশ্যই ভাবনার বিষয় রয়েছে। কারণ এই আইনটি পাশ হওয়ার আগে যখন বিল ছিল তখন কিন্তু এত জোরদার আন্দোলন শুরু হয়নি, এবং তার কারণ ছিল যে ভারতবর্ষের মুসলমানেরা বরাবরই বিশ্বাস করত যে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, যাদেরকে প্রধানত মুসলমানেরা ভোট দিয়ে থাকে, তারা হয়তো এই বিলের বিপক্ষে ভোট দেবে, এবং বিলের বিপক্ষে ভোট দিলে এই বিলটি পাশ হওয়া সম্ভব নয়। কারণ বর্তমান স্ট্যাটিস্টিক্স, বর্তমান লোকসভা এবং রাজ্যসভার নিরিখে দেখা গেলে বিরোধীরা সঠিকভাবে বিরোধিতা করলে কিন্তু এই বিলটি পাশ হওয়ার কথা ছিল না। কিন্তু যাই হোক, বিজেপির কৌশলগতভাবে বিজেপি ভালো করে জানে যে কিভাবে বিল পাশ করিয়ে নেওয়া যায় এবং কারা কারা তাদের সমর্থন করবে, সমস্ত কিছু ওয়ার্কআউট করে এবং তারা সমস্ত প্ল্যানিং করেই কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় এই বিলটি উপস্থাপন করেছিল এবং আলোচনার জন্য সাময়িকভাবে রাখলেও এবং তারা ভোটাভুটিতে জয়লাভ করে। তার ফলে খুব দ্রুত রাষ্ট্রপতির সিগনেচারও হয়ে যায় এবং এই বিলটি আইনে পরিণত হয়েছে। আইনে পরিণত হওয়ার পরে ভারতবর্ষে যে মুসলমানদের বিভিন্ন সংগঠন রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন, আন্দোলনকে দমন করার চেষ্টা তো করবেই ভারতবর্ষের যে সরকার রয়েছে, এবং তারা যেহেতু এই আইনটি প্রণয়ন করেছে, তো কৌশলগতভাবে হোক বা বিভিন্নভাবে ষড়যন্ত্রগতভাবে হোক না কেন, বিভিন্ন জায়গায় আন্দোলন দেখা দিলে সেটাকে কিভাবে দমন করতে হয় বা তার কলাকৌশল, তার জন্য প্রশাসন রয়েছে, সামরিক বাহিনী রয়েছে, সমস্ত প্রচেষ্টাই কিন্তু তারা করবে, এটা স্বাভাবিক। কিন্তু আন্দোলনকে ভারতবর্ষের এই ওয়াকফ আন্দোলনকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে কোনোভাবেই হিংসার আশ্রয় না হয়। কারণ আমরা এর আগে একাধিক অভিজ্ঞতায় দেখেছি যে এই আন্দোলনগুলোকে বিভিন্নভাবে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে এবং বিশেষ করে ধর্মীয় রং এবং কালার দিয়ে আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করা হয়। এবং কয়েকদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনাটি ঘটল তার একটি স্বরূপ, এবং এটা একটা পরিকল্পিত ঘটনা ছিল। এবং আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তদন্ত অনুসারে আমরা ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন হয়েছিল, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে সেখানে নিরীহ কয়েকজন মানুষও কিন্তু মারা গেল, যা অত্যন্ত লজ্জাকর ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে। এবং বিশেষ করে আমাদের খারাপ লাগছে যে একটা মুসলমানদের র্যালিকে কেন্দ্র করে উত্তেজনা হলো এবং সেখানে
কয়েকজন নিহত হলো এবং অনেকের বাড়িঘর লুটপাট হলো, দোকানপাট লুটপাট হলো, ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হলো, অনেকের জীবন জীবিকা থ্রেটে পড়লো, যা অত্যন্ত আহ, ক্ষতিকর এবং সমাজের পক্ষে মোটেই মঙ্গলময় নয়। তবে আমি আরও কয়েকটি কথা বলবো যে এই ওয়াকফ আন্দোলন বেসিক্যালি বিল আইনে পরিণত হওয়ার পরে মুসলমানেরা এত জাগ্রত হলো কেন? তাদের কাছে তো অনেক সময় ছিল। আজকে যেই পরিকল্পনা গ্রহণ করা হলো, সেই পরিকল্পনা বিল থাকাকালীন গ্রহণ করা হলো না কেন? আমরা একাধিকবার বিভিন্ন সভা সমিতিতে গিয়েছিলাম, তখন কিন্তু এত মানুষের সাড়া পাওয়া যায়নি, এত মুসলিম সংগঠনগুলো এগিয়ে আসেনি। ইমাম মজ্জিনদের কিছু সংগঠন, তৃণমূল আশ্রিত কিছু সংগঠন, তারা চেষ্টা করেছিল যে মুসলমানদের দিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করা, কিন্তু যে সমস্ত বিভিন্ন সংগঠন রয়েছিল, ধর্মনিরপেক্ষ সংগঠন বলুন, ধর্ম সংগঠন বলুন, মুসলমানদের বিভিন্ন কবর, মসজিদ, ঈদগাহ কমিটি থেকে শুরু করে মসজিদ কমিটি, যাদের আজকে মনে হচ্ছে যে এই আইনটি পাশ হওয়ার পরে তাদের সম্পত্তি কক্ষিগত হবে, তারা কিন্তু পুরোপুরিভাবে একটা সময় নিশ্চুপ ছিল এবং আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা কোনোভাবে জাগ্রত হয়নি এবং র্যালি বা আন্দোলন গড়ে তোলেনি। আজকে বিল পাস হয়ে যাওয়ার পরে এই আন্দোলন কতটা ফলপ্রসূ হবে তা আমি কিন্তু এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ অনেকে কৃষক আন্দোলনের সাথে তুলনা করছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কৃষক আন্দোলন কিন্তু ভিন্ন ধর্মীয় আন্দোলন। সেখানে জাতপাত ধর্ম কোনো বিষয়বস্তু ছিল না এবং সেখানে কৃষক সামগ্রিক ভারতবর্ষের কৃষকদের একটা স্বার্থ জড়িত ছিল এবং সেই কৃষক আন্দোলনের নেতৃত্বে ভারতবর্ষের তাবড় তাবড় নেতারা ছিল, বামপন্থী নেতা থেকে শুরু করে ডানপন্থী নেতা, বামপন্থী রাজনৈতিক দল থেকে ডানপন্থী রাজনৈতিক দল, বহু মানুষের সেখানে সমর্থন ছিল, সেখানে জাতপাত ধর্ম ছিল না। কিন্তু ওয়াকফ বিলকে আমরা যখনই আন্দোলন গড়ে তুলছি, বারবারই আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে শাসক দল, তারা কিন্তু বারবার এই আন্দোলনকে ধর্মীয় আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে। আর এখানেই এর ভয়াবহতা ভীষণভাবে রয়েছে। কারণ যখনই এখন ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, কারণ ভারতবর্ষ এখন হাই পোলারাইজড দেশ এবং অধিকাংশ মানুষ ধর্মীয় উন্মাদনায় ফুঁসছে এবং এই পরিস্থিতিতে এইরকম ওয়াকফ আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে কতটা শান্তিপূর্ণভাবে করা যাবে এবং মুসলমানদের মধ্যে সেই মুসলমান নেতৃত্বের কতটা যোগ্যতা রয়েছে এই সমস্ত আন্দোলনকে হ্যান্ডেল করার, এই সমস্ত আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার, তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। এবং আমার মনে হয় এই সমস্ত আন্দোলন করার পূর্বে, বিক্ষিপ্তভাবে আন্দোলন করার পূর্বে কারা আন্দোলন করছে এবং যারা আন্দোলনে পা মেলাচ্ছেন, যে সমস্ত দর্শক বা সমর্থক রয়েছে, তাদেরকেও কিন্তু ওয়াকফ সম্পর্কে জানা দরকার এবং অবগত হওয়া দরকার। কারণ আমরা মুর্শিদাবাদের যে র্যালিকে কেন্দ্র করে যে বিক্ষিপ্ত ঘটনা, সেই ঘটনাতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বা জানতে পারছি যে সেখানে অবাঞ্ছিত কিছু মানুষ ঢুকে একটা দুর্ঘটনা ঘটিয়েছে। তাহলে এই দুর্ঘটনাগুলো যাতে এড়ানো যায় আন্দোলনে, তার সুনিশ্চিত ব্যবস্থা নেতৃত্বকে নিতে হবে। না হলে নিরপরাধ অসহায় মানুষগুলো যারা র্যালিতে পা মেলাচ্ছেন, যারা ওয়াকফ সম্পর্কে যাদের বিন্দুমাত্র জ্ঞান নেই, তারা বিপদে পড়বে কিছু মানুষের ডাকে সাড়া দিয়ে। আমি মুসলিম নেতৃত্বের কাছে আবেদন রাখব, যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন রাজ্য জুড়ে, দেশ জুড়ে, তারা আগে আন্দোলনের রূপরেখা তৈরি করুন। আন্দোলন কিভাবে সংগঠিত করা যাবে, আন্দোলনকে কিভাবে নেতৃত্ব দেওয়া যাবে, তার লিডারশিপ ঠিক করে দেন এবং প্রশাসনের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক। আমরা কোনোভাবেই চাই না ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক এই আন্দোলনের মধ্য দিয়ে, বা কখনোই এইরকম একটা সাংবিধানিক আন্দোলন কখনো ধর্মীয় আন্দোলনে পরিণত হোক। কারণ আমরা প্রত্যেকেই জানি এই আন্দোলন, ওয়াকফ আন্দোলন কিন্তু কোনো হিন্দুর বিরুদ্ধে আন্দোলন নয়,
কোনো খ্রিস্টানের বিরুদ্ধে আন্দোলন নয়, কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আন্দোলন নয়। এটা হচ্ছে একটা অধিকারের লড়াই, এটা হচ্ছে একটা আন্দোলন, এটা হচ্ছে মৌলিক অধিকারের লড়াই। এই অধিকার শান্তিপূর্ণভাবে হওয়া উচিত এবং প্রত্যেক ভারতবাসীকে এই আন্দোলনে সামিল হতে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে লোকসভার ভোটাভুটির নিরিখে কংগ্রেস এই বিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তৃণমূল কংগ্রেস এই বিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। তারা লোকসভা এবং রাজ্যসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে জনগণকে নিয়ে এবং তাদের জনপ্রতিনিধিদের নিয়ে। আমরা আপনাদের কাছে আবার আবেদন করব যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলুন এবং তাদেরকে নিয়ে আন্দোলন গড়ে তুলুন। এবং এটা শুধু মুসলমানদের আন্দোলন নয়, কারণ মুসলমানেরা শুধু যদি সাংগঠনিকভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠন আন্দোলন করে, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে বিজেপির যে শক্তি এবং বিজেপির যে ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রের আপনারা শিকার হবেন এবং এই আন্দোলন দ্রুত দমন হয়ে যাবে এবং বহু মানুষ হয়রানির শিকার হবে। এইটুকুই আমি মুসলিম নেতৃত্বের কাছে আবেদন করব, আপনারা আন্দোলন করুন, কিন্তু আগে আন্দোলনের রূপরেখা তৈরি করুন। কারণ অকারণে কোনো মুসলিম বা অমুসলিম ভাই বোন যাতে কোনো কারণে বিপদে না পড়ে, কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, এই দিকটি যথাযথভাবে খেয়াল রাখবেন, এই আবেদনটুকু আমি করব।